এই বাংলাদেশে আপনি এখন বলতে পারেন দুধের নহর বসছে, মানে গণতন্ত্রের নহর বসছে। নিশ্চয়ই, জি দুদু ভাই, যা খুশি তাই করা যাবে, যা খুশি তাই বলা যাবে। 55 বছর যাবত এই কাজই করতেছি আমরা, এবং সংবিধান ভায়োলেট করতেছি। যা করা অনুচিত ছিল সেটা যখন সকলে মিলে করে ফেলে, সেটা বৈধ এবং আইন। বাংলাদেশে যদি কেউ চ্যালেঞ্জ করে, সে আমাকে চ্যালেঞ্জ করুক। কাজে এই জুলাই সনদ বৈধ, গণভোট বৈধ, এবং আপনাদের মেনে নেওয়াটা বৈধ। এই যে মানতেছেন না, আপনারা বেআইনি করছেন। এই বাংলাদেশে আপনি এখন বলতে পারেন দুধের নহর বসছে, মানে গণতন্ত্রের নহর বসছে। নিশ্চয়ই, জি দুদু ভাই, যা খুশি তাই করা যাবে, যা খুশি তাই বলা যাবে। এর আগেও 3টা ইলেকশন হয়েছে, সেটা যদি ইলেকশন ধরি, সেটা তো তামাশা। তাহলে এটা ইলেকশন ওই দৃষ্টিভঙ্গি যদি কেউ নেয়, তো এটা তো সত্যিকার একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, মানে এই নির্বাচনের মধ্য দিয়ে। তো এখন যেমন আপনি এখানে উল্লেখ করলেন যে ওইভাবে সাংবিধানিক সংস্কার হয়নি। সংবিধান কখনো সংস্কার হয় না। সংবিধান আপনি যদি কোনো অনুচ্ছেদ বাদ দিতে চান, দিতে পারবেন। অন্য অনেক অনুচ্ছেদ আপনি সংযুক্ত করতে, মানে শেখ মুজিবুর রহমান সাহেব 72-75-এ নিজেই যে সংবিধান আনছিলেন, সেই সংবিধানকে আপনি গণতান্ত্রিক চরিত্র থেকে আপনি একদলীয় চরিত্রে নিয়ে গেছিলেন। সেটা আবার পার্লামেন্টে কিন্তু উল্লেখ করছে 4র্থ সংশোধনী, সংবিধান সংশোধন করে আপনি সংস্কারের যে কনসেপ্টটা, সেটা আসছে জুলাই সংস্কার থেকে। সেটার সঙ্গে বিএনপি দ্বিমত করে নাই। বিএনপি এই সংস্কারকে সামনে রেখে সংবিধান কেন সামগ্রিকভাবে সংস্কার, যেটার সঙ্গে আমাদেরও আছে 31 দফা, সেটা তো আমাদেরই দফা। সেটা আগে ছিল 27 দফা পর্যন্ত আমাদের, এবং বিভিন্ন দল মত বুদ্ধিজীবী সবার সঙ্গে আলোচনা করে বাকি 4টি দফা যুক্ত করা, এটা তখন জাতীয় সনদ হিসাবে চিহ্নিত হয়েছে। কিতাবে লেখা আছে আইন প্রণয়ন করবেন, আপনি যান ব্রিজ বানাইতে। আপনি দেন যে কাজ দেন, থোক বরাদ্দ দেন। কে দেয় কাজ? এমপিরে তো থোক বরাদ্দ দেয় না, দেয় না। উপজেলা উন্নয়নের জন্য না, এমপি সেটা নিয়ে নেয়। আমার এখানে এত টাকা দেন, আপনি তো দেন, না দিলে কি নিতে পারেন? কথাটা একজন এমপিরে তো টাকাটা দেয় না, টাকাটা তো বরাদ্দ করে উপজেলার উন্নয়নের জন্য। ঠিক আছে, সেখানে তার ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে সে ভায়োলেশন অফ কনস্টিটিউশন করে। এই কথাটা কেন বলছি? 55 বছর যাবত এই কাজই করতেছি আমরা, এবং সংবিধান ভায়োলেট করতেছি। সংবিধান ভায়োলেট করতেছি, এই জায়গাটা আপনি থাকেন। সংবিধান মানে একটা আইন, আইন ভায়োলেট করতেছি। আইনটা আবার কি? আইনটা হলো এই সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত বা জনগণের অভিপ্রায়। জনগণ যেটা চায় সেটাই আইন, সেটাকে লিখিত আকারে রূপান্তর। সংবিধান যখন আমার হয় নাই, বাংলাদেশটা যখন নতুন হইল সেই 71 সালে, তখন আমার সংবিধান ছিল না তো। একটা আইন, তখন একটা জনগণের যে ডিজায়ার, তার উপরে ভিত্তি করে তখন যারা নির্বাচিত ওই মেম্বার অফ পার্লামেন্ট ছিল, যেটা আমাদের এই অংশের, তারা এখানে আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে বৈশা এই সংবিধানটাকে বানাইছে। ডিমান্ডটা তো ছিল পিপলের, জনগণের। একইভাবে আপনার এইবার জনগণের ডিমান্ডটা কি ছিল? সেই জনগণের ডিমান্ডের ভিত্তিতে 2024 আন্দোলন হয়ে গেল। আন্দোলন হয়ে যাওয়ার পর আমরা বলতে আমরা রূপকর্তে বলতে আমরা তো আর বসি নাই, যারা দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বসছেন। বসার পর সংক্ষেপে বলি, লম্বা করার দরকার নেই, বসার পর এক জায়গায় এসে বললো কি গণভোট হবে। এটা কিন্তু জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, সেটাকে প্রাধান্য দিয়ে গণভোট আসলো কখন? যখন জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে নোট অফ ডিসেন্ট তৈরি হইল। মানে দুদুভাই 5টায় একমত, 3টায় দ্বিমত, আমি 5টায় একমত, 6টায় দ্বিমত। এই নোট অফ ডিসেন্ট হওয়ার কারণে বিএনপির তরফ থেকেই প্রস্তাব আসছে এটা গণভোটে পাঠায় দেন। আইসে গেল গণভোট। তখন আজকে যারা বিরোধী দল, তারা বলতেছিল গণভোট আগে হোক আর নির্বাচন পরে হোক। সেটা বিএনপি বলল দুইটা একই দিনে হোক, দুইটা হোক। ফাইনালি তাদেরটাই বহাল। এখন পাশ করার পরে 2টা ওত নেওয়ার কথা, বিএনপি 2টা সেকেন্ড ওত নেন নাই। অন্য যারা আছেন বিরোধী দল, তারা প্রথম নিতে চায় না, কিন্তু পরক্ষণে তারা নিয়ে নিছে। এখন আসেন, আইসে কি বললো? এখন সংবিধানে গণভোট নাই।
আপনি মানে তো- কারা বললো? যারা নির্বাচিত হইলো সেই সরকারের দল, তখন তো তারা ক্ষমতায়, মানে যেমন জি। নির্বাচনের পর ওত নেওয়ার আগেই এগুলা আলোচনা শুরু হয়ে গেছে। তারপরে বলা হইলো সংবিধানে গণভোট নাই। এখন আমি আপনাকে আইনি ভাষায় বলতেছি, সংবিধানে তো আইনি ভাষায় বলতেছি ফ্যাক্টাম ভ্যালেট একটা টার্ম আছে। ফ্যাক্টাম ভ্যালেট এটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন আইনি পরিভাষা। সেখানে বলা হয়েছে, সুস্পষ্টভাবে বলতেছি আমি, একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে, ইংরেজি করলে হয় হোয়াট অট নট টু বি ডান বিকামস ভ্যালিড হোয়েন ডান। এটার মানে হচ্ছে যা করা অনুচিত ছিল সেটা যখন সকলে মিলে করে ফেলে সেটা বৈধ এবং আইন। যা করা অনুচিত ছিল, অনুচিত ছিল, ওই যে বলতেছে সংবিধানে নাই, তাই অনুচিত ছিল, কিন্তু সবাই মিলে যখন আমরা করে ফেলেছি একমত হয়ে, তখন এটা বৈধ। আমি আইনের ভাষায় বলতেছি, বাংলাদেশে যদি কেউ চ্যালেঞ্জ করে সে আমাকে চ্যালেঞ্জ করুক। তাহলে আপনি যেটা অনুচিত ছিল কিন্তু আমরা সবাই মিলে করে ফেলেছি, সেটা বৈধ এবং সেটা আইন। এটার জন্য তো সংবিধান লাগবে না। সেইটার জন্যই প্রশ্ন আসছে সংস্কার করার। এখন সংস্কারটা কি আর সংশোধন কি? সংশোধনের এই ঘরটা আপনি সংশোধন করবেন কি, এই টেবিল চেয়ারটা ওই পাশে নিয়ে রাখবেন, এখানে অন্য দিনের বসাবেন, এটাকে বলতে পারেন সংশোধন। আর সংস্কার কি? আমূল পরিবর্তন। এই বিল্ডিংটা 4 তলা আছে, লোড 4 তলা, এটা করবেন 6 তলা বা 9 তলা, এটা লোড দিবেন, এটা সাইডে ভীম দিয়ে উঁচা করবেন নাকি ভেঙ্গে করবেন, কেমনে কি করবেন? সংস্কার আর সংশোধন আসমান জমিন তফাত। এবং সেটা বুঝে শুনেই বিএনপি তাদের 31 দফার মধ্যে রাখছিল সংবিধান সংস্কার করবে। আর সংবিধান সংস্কার করলে ওরা যেটা করবেন তার অন্যতম একটা বিষয় ছিল, তাদের 31 দফার মধ্যে আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবেন। আমার কথা না, তাদের 31 দফার কথা। আর সংবিধান আর আমাদের জুলাই সনদ যেটা আছে তো আছেই। পৃথক সচিবালয়ের কি তারা মানে করলেন, বিএনপি করলেন? করেন তো নাই, উপরন্ত যেটা করা হয়েছিল সেটাকে বিলুপ্ত করলেন। কিন্তু 31 দফার মধ্যে আছে না, আছে তো, তাহলে তার মানে মানলাম না আমি। আচ্ছা, জি। আর কথাটা আমি মানলাম না, এবং বুঝতে ওইটা পারছি। বিলুপ্ত করা মানে বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে আসলাম। আমার অধীন মানে নির্বাহী বিভাগের অধীনে। এখন নির্বাহী বিভাগ বলতে দুবাই মন্ত্রী, আপনি মন্ত্রী, আমি মন্ত্রী, তাহলে আমরা নির্বাহী বিভাগ। তা আমরা যখন বিচার বিভাগের বিচারকের অফিসের পাশ দিয়ে হাইটে যাব, তার মাথায় খালি ঘুরবে আমার নিয়োগকর্তা যায়। যেমনি ভাবে ছাত্ররা নিয়োগ দিছিল ইউনুস সাহেবরে, ছাত্র দেখলে ইউনুস সাহেবের মনে হইতো আমারে নিয়োগ দিছে ছাত্ররা। তো একইভাবে মন্ত্রী মিনিস্টার হাঁটলে, বিচার বিভাগের বারান্দা দিয়ে হাঁটলে ভাববে আমার নিয়োগকর্তা এখান থেকে হেঁটে যায়। এটার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স। সংসদ ভাঙতে হইলে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে, আপনি জানেন আগের নিয়মে। দিছে কি দিছে আমার দরকার নাই। রাষ্ট্রপতি যে সংসদ ভেঙে দিছে, সংসদ ভাঙা হয়েছে না? ভাঙা হয়েছে বলে তো আজকে ওনারা এমপি হয়েছেন। জি। এটার মানে হচ্ছে কি, ওই যে ভেঙে দিছেন ওইটা বৈধ, সবাই মেনে নিছি। পার্লামেন্ট নির্বাচন যদি আসেন সেটাকে বুঝাই দিচ্ছি, সেটাও আইন মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক হয় নাই। এটা আমি একটা কনফিডেন্স নিয়ে বলছি। সংবিধানের 123 অনুচ্ছেদে আছে সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে। তা 8ই আগস্ট যদি ওত নিয়ে থাকে ইউনুস সাহেব, 8ই আগস্ট 2024, তাহলে 5 থেকে 5 বা 6 নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন হয়েছে 26 ফেব্রুয়ারির 12 তারিখ। এই যে হয়েছে আমরা মাইনে নিছি, এটাই আইন। কাজে এই জুলাই সনদ বৈধ, গণভোট বৈধ, এবং আপনাদের মেনে নেওয়া বৈধ। এই যে মানতেছেন না, আপনারা বেআইনি করছেন। ডক্টর ইউনূসের আগে কে ছিলেন? হাসিনা আছে না? 17 বছর না ছিলেন তো? ছিলেন। তো আপনি প্রেজেন্ট এবং বর্তমান যদি মনে করেন যে মানবেন, তাহলে পর হাসিনাকে আপনার অস্বীকার করতে হবে। আবার হাসিনার আগে পরে এসছে ডক্টর ইউনূস, অস্বীকার না, ওইটা আগের জামানা বলতে পারেন। আইনগত বৈধতা বিষয়গুলো ওইভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না, আমি এটা মানি না। যেমন সংবিধানের ব্যাখ্যাদাতা সুপ্রিম কোর্ট, কোনো ব্যাপারে আমরা একমত হতে পারছি না, এটা সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দেবে। সংবিধানে ওই কোনো আইন খুঁজে পাচ্ছি না, মতামত তাদের মতামত সুপ্রিম কোর্ট দেবে। অর্থাৎ সংবিধানে সবকিছু আছে এমন নাও হতে পারে। এই যে 30 দিনের 90 দিনের যে ঘটনা নির্বাচনের, এটা সাংবিধানিক যদি প্রতিষ্ঠানগতভাবে কাজ করত, তাহলে পরে আপনি যে কেউ কোর্টে গেলে এই সরকারকে, মানে ওই ডক্টর ইউনূস সরকারকেও অবৈধ বলতে পারতো, পরেরটাও বলতে পারতো।
কিন্তু জানে যে ওইটা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই, কারণ কর্তৃত্ববাদী শাসনের পরে যেটা আসছে সেটাই পিপলসের সাপোর্ট আছে, এই জন্যই আসছে। অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানকে আপনি অস্বীকার করতে পারছেন না, তো অস্বীকার করতে পারছেন না বলেই ডক্টর ইউনূস, আর ডক্টর ইউনূস বলেই ইলেকশনের মধ্যে দিয়ে এই সরকার এক জায়গাতে শুরু করতে হবে, তো নাই তো 71ই তো থাকবে না। ধরুন ভবিষ্যৎ ভাই আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটা দৃশ্যমান যেটা দেখতেছি যে আওয়ামী লীগ মাঠে আসতেছে, আওয়ামী লীগ আজকেও তার কোথায় মিছিল করছে। দেখেন, আমি তো একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে আলাপ করি, সে কারণে আওয়ামী লীগ মাঠে আসলেও আমার কিছু আসে যায় না, না আসতে পারলেও আসে যায় না। বিএনপি ক্ষমতায় থাকলেও আমার কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। জামাত থাকলেও আসে যায় না, না থাকলেও আসে যায় না। কেন বলছি? আমরা এই আলোচক হিসেবে, আপনি আলোচক হিসেবে যদি কথা বলেন, আপনি দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো কে? করলো ইউনূস সরকার। তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করলো ইউনূস সরকার। সচিবালয় বিচার বিভাগের সাথে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করলো ইউনূস সরকার। আচ্ছা, মানবাধিকার কমিশনের জন্য অধ্যাদেশ দিল ইউনূস সরকার। আচ্ছা, তারপরে দুর্নীতি দমনের অধ্যাদেশ এটাও দিল ইউনূস সরকার। আপনি আইসে দেখেন বাইসে কি করলেন? এই আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ সেটা কিন্তু রেখে দিল এই সরকার। আচ্ছা, আবার এটা তো একদম একদম পার্লামেন্টে আলোচনা। আমি তো সেটাই তো বলতেছি, পার্লামেন্টই তো অধ্যাদেশটা তো আইনে রূপান্তরিত পার্লামেন্টেই করছে। রাইট। আবার সেই বিচার বিভাগের যে সচিবালয় বিলুপ্ত করে ফেললো, সেখানে বললো, সেখানে কিন্তু এই বিষয়টা আনলো না, আপনি সচিবালয়টা বিলুপ্ত করে দিলেন। আবার মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা ছিল সেটাকে আপনি দিলেন না, পোক্ত কইরা আনবেন কইতেছেন। তা আপনি এখন আনতেন, পরে সংশোধন করতেন, আপনি আনেনই নাই। উপরন্তু 2009-এর যে মানবাধিকার কমিশন ছিল ওইটা ফেরত আনছেন। এই কথাগুলো কেন বলছি? এগুলো হলো যে আলটিমেটলি প্রত্যেকে তার নিজের পথটাকে তো নিরাপদ রাখবে, নিজের অবস্থাটাকে সেফগার্ড রাখতে চায়। উনি ক্ষমতায় আসছেন, ফাইন, আমি বলছি উনি ক্ষমতায় থাকুক, 5 বছর থাকবেন, জনগণের ম্যান্ডেট নিয়েই আসেন। কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ অধ্যাদেশটা, অথচ ওনারা কিন্তু নির্বাচন আগে বলছিলেন যে কোন দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা না। কিন্তু কোন দল, রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি বলছিল যে আমরা কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা না। আপনারাই তো সেটা আবার নিষেধ করলেন, কারণ এখন আপনি তাদেরকে ডিস্টার্বিং মনে করছেন। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে